এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই আপু, এটা কি করলেন আপনি? কেন, তোমাকে কিস করলাম জানো? এই নাও আরেকটা চুমু। উম্মা, উম্মা। আল্লাহ, এটা আমি কার ফাঁদে পড়লাম? তুমি তোমার বউয়ের ফাঁদে পড়েছো জান। উম্মা। আপু প্লিজ আমাকে ছাড়েন। তুমি তো ভারী দুষ্টু, বউকে কি কেউ আপু বলে? উম্মা। আল্লাহ আমাকে বাঁচাও, আমার গালগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক একথা বলতেই সারা তার ঠোঁট ছোড়া দখল করে নিল। অনেক ছোটার চেষ্টা করছিল, এক পর্যায়ে অনেক সারাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন সারা বলে, কি হলো জান, দূরে সরিয়ে দিলে কেন? আমার ঠোঁটের টেস্ট বুঝি ভালো না? আরে আল্লাহ, আমি পাগল হয়ে যাব। হ্যাঁ জান, আমিও চাই তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে যাও। তখন সারা আবার অনেকের ঠোঁট ছোড়া দখল করে নেয়। অনেক তখনও ছোটার চেষ্টা করছিল, তখন সারা তাকে ছেড়ে দেয়। এবার কেমন লাগলো জান? আরে আপনি এতক্ষণ গালে কিস করছিলেন, এখন আবার লিপ কিস কেন করছেন? তুমিই তো বললে তোমার গালগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তো তোমাকে লিপ কিস করছিলাম। তাছাড়া তোমার ঠোঁটগুলো অনেক টেস্টি। আসো আর একটা কিস করি। না না আপু প্লিজ। আচ্ছা কিস করব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তুমি আর আমাকে আপু বলতে পারবে না, আমাকে সারা বলে ডাকবে, আর তুমি করে ডাকবে, ঠিক আছে? না আমি পারবো না। তাহলে আসো কিস করি। এই না না, আচ্ছা আমি আর আপনাকে আপু বলে ডাকবো না। আবার আপনি বললে কেন? ওহ আপু সরি, না মানে সারা। এবার ঠিক আছে। তাহলে আপু এখন আমাকে যেতে দিন। আবার আপু? দাঁড়া, তোর তো আজকে আমি 12টা বাজাবো। সরি সরি সরি, এই যে কানে ধরছি, আর এমন ভুল হবে না। আসলে আপু বলাটা অভ্যাস হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু পরের বার আর মাফ করব না। তো সারা, এখন আমাকে যেতে দাও। এইভাবে এখন বাইরে যাবে? এইভাবে মানে? সারা তখন তার মোবাইলে ক্যামেরা অন করে অনেকের সামনে ধরে। অনেকের তো ক্যামেরায় নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। আসলে অনেকের সারা মুখে ও ঠোঁটে সারা লিপস্টিকের দাগ লেগে আছে। এটা তুমি কি করলা? এখন আমি বাহিরে যাব কিভাবে? সারা তখন অনেককে কাছে টেনে নেয়। অনেক ভেবেছিল সারা হয়তো আবার তাকে কিস করবে। এটা ভেবে অনেক যখনই সরে যাবে তখনই সারা আরো শক্ত করে ধরে তার ওড়না দিয়ে আলতো করে অনেকের মুখের দাগগুলো মুছতে থাকে। সারা তখন মিটিমিটি হাসছিল। নিজেই এমন করেছে, এখন নিজেই আবার হাসছে। এই বেশি কথা বলো না, না হলে এখন আবার কিস করব। এ কথা শুনে অনেক তখনই চুপ হয়ে যায়। অনেকের এমন আচরণ দেখে সারা মনে মনে হাসতে হাসতে শেষ। মুখ পরিষ্কার হলে অনেক বলে, এবার আমাকে যেতে দাও প্লিজ, এমনিতে আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সারা তখন তার জানালা খুলে তার হাত দিয়ে তার বান্ধবীদের ইশারা করে। তার বান্ধবীরা বুঝতে পেরে এসে দরজা বাহির থেকে খুলে দেয়। অনেক তখনই দেয় এক দৌড়ে সোজা কলেজের গেটে। আসলে আমাদের নায়িকা হচ্ছে এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, তাই তার এই কলেজে একটা ভালো দাপট আছে। সারা একটু চঞ্চল আর দুষ্টু হলেও অনেক শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে। আর অনেকের এই ব্যবহার ও সৌন্দর্য দেখেই সারা তার প্রেমে পড়ে। তার মানে যে আমাদের নায়িকা সুন্দরী না তা কিন্তু নয়, আমাদের নায়িকাও পরী। কিন্তু কোনো ছেলে ভয়ে তাকে প্রপোজ করে না, আর সারা কাউকে তেমন পাত্তা দেয় না। আর আমাদের নায়ক পাত্তা দেয় না নায়িকাকে, সে সারাক্ষণ পড়াশোনা নিয়েই পড়ে থাকে। আজকের ঘটনাটি ছিল হচ্ছে সারার প্ল্যান মোতাবেক। সারার বান্ধবীরা অনেককে পাম দিয়ে ভুলভাল বুঝিয়ে কলেজের 4 তলার একটি রুমে নিয়ে যায়। সেখানে তেমন কেউ আসে না। অনেক রুমে ঢোকা না মাত্র সারার বান্ধবীরা পেছন থেকে দরজা বন্ধ করে দেয়। তখন অনেক দেখে সামনে সারা দাঁড়িয়ে আছে। তারপরে কি হলো তা তো গল্পের শুরুতেই শুনলেন।
তো চলুন গল্পে ফিরি। অনেক পালানোর পরেই সারার বান্ধবীরা হাসতে হাসতে রুমে ঢোকে। কি রে সারা, জুনিয়র দুলাভাইয়ের সাথে বাসর করে ফেললি নাকি? থুর, কি যে বলিস না, ও তো আমাকে ওর কাছে যেতে দিচ্ছিল না, তারপরেও জোর করে কয়েকটা কিস করলাম। অন্য ছেলেরা হলে সুযোগের সদ্ব্যবহার করত, আর ওকে দেখ, তুই নিজে থেকে তার কাছে গেলি, তবুও তোকে দূরে সরিয়ে দিল। ও বাকি সব ছেলেদের মতো নয়, তাই তো ওকে এতটা ভালোবেসে ফেলেছি। আচ্ছা ম্যাডাম, এখন চলুন, না হলে দারোয়ান চাচা আমাদের রেখে গেট বন্ধ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, কলেজ ছুটি হয়েছে যে অনেকক্ষণ হয়ে গেছে। কলেজ থেকে বেরিয়ে সারা আনমনে হাসতে হাসতে হাঁটছিল। নিধি আর মিলি তার পাশে হেঁটে নানা কথা বললেও তার মন পড়েছিল সেই 4 তলার ঘরটিতে, যেখানে কিছুক্ষণ আগে অনেকের সাথে তার মজার কাণ্ডগুলো ঘটলো। অনেকের ভয় পাওয়া মুখটা, তার পালাতে চাওয়ার চেষ্টা, সবটা মনে করে আবারও তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। কি রে সারা, এত কি ভাবছিস? আর মুখটা এমন লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই জুনিয়র দুলাভাইয়ের কথা ভাবছিস, তাই না? ধুর বোকা, ওসব কিছু না, এমনিতেই একটু গরম লাগছে। গরম? এ তো বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে, তুই বরং স্বীকার কর, অনেকের কথা মনে করে তোর হাসি পাচ্ছে। সারা চুপ করে রইল, বান্ধবীদের কথার প্রতিবাদ করলো না। আসলে তার মনের ভিতরটা সত্যিই অন্যরকম এক ভালো লাগায় ভরেছিল। অনেক অন্য ছেলেদের মতো নয়, এটাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তার শান্ত ভদ্র স্বভাব আর সেই সরল চাহনি সারার মনে এক গভীর দাগ কেটে গেছে। হঠাৎ মিলি বলে উঠল, এই দেখ, ওই তো অনেক। সারা চমকে উঠল। রাস্তার উল্টো দিকে অনেক একা হেঁটে যাচ্ছে, তার কাঁধে কলেজের ব্যাগ আর পরনে সেই হালকা নীল রঙের শার্ট। সারার ইচ্ছে করলে এখনই ছুটে গিয়ে তার সামনে দাঁড়ায়, আবারও তাকে দুষ্টুমি করে জ্বালাতন করে, কিন্তু লোকজনের ভিড় দেখে সে নিজেকে সামলে নিল। কি রে, কিছু বলবি নাকি এমনই তাকিয়ে থাকবি? না থাক, এখন বাড়ি যাই, পরে কথা হবে। 3 বান্ধবী বাড়ির পথে হাঁটা ধরলো। সারার মনে তখন নানা ভাবনা ভিড় করছে। অনেক কি তার দুষ্টুমিগুলো মনে রেখেছে? তাকে নিয়ে কি ভাবছে সে? তাদের এই অদ্ভুত সম্পর্কের ভবিষ্যৎই বা কি? পরের দিন কলেজে গিয়ে সারা অনেককে খুঁজে বেড়ালো, কিন্তু ক্লাসে বা কলেজের করিডোরে কোথাও তার দেখা মিলল না। মনটা তার খারাপ হয়ে গেল। তবে কি গতকালের ঘটনায় অনেক খুব বেশি ভয় পেয়ে গেছে? দুপুরের পরে লাইব্রেরিতে বই খুঁজছিল সারা। হঠাৎ কারো হাতের স্পর্শে চমকে উঠল। তাকিয়ে দেখলো সামনে অনেক দাঁড়িয়ে, তার চোখে সামান্য বিরক্তি মেশানো এক শান্ত দৃষ্টি। কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আসলে আমি একটু অপ্রস্তুত ছিলাম। সারার মুখ থেকে হাসি উবে গেল। এই কি সেই অনেক যার ভয়ার্থ মুখটা কাল সে দেখেছে? আজ তার চোখে এতটুকু ভয় নেই, বরং একটা চাপা অসন্তোষের ভাব। প্রস্তুত ছিলে মানে? আমি কি এমন কিছু করেছি যা তোমার খারাপ লেগেছে? হ্যাঁ, এভাবে জোর করাটা আমার একদমই ভালো লাগেনি। সারার মনে একটা ধাক্কা লাগলো। এই প্রথম কেউ তার মুখের উপর এমন কথা বলল। সাধারণত সবাই তার রূপে মুগ্ধ হয়, তার কথাই হাসে, কিন্তু অনেক ব্যতিক্রম। তুমি কি আমাকে অপছন্দ করো? অনেক কিছুক্ষণ সারার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো বিদ্বেষ ছিল না, ছিল কেবল একটি সরল স্বীকারোক্তি। আমি জানি না সারা, তবে এভাবে ভয় দেখিয়ে বা জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। কথাটা সারার হৃদয়ে গিয়ে লাগলো। এতদিন ধরে সে যা করে এসেছে তা কি সত্যিই ভুল ছিল? তার চঞ্চলতা, তার দুষ্টুমি, এগুলো কি আসলে অন্যকে কষ্ট দেয়? সারা চুপ করে রইল। তার অহংকারে প্রথমবার কেউ যেন আঘাত করলো। অনেকের শান্ত অথচ দৃঢ় কথাগুলো তাকে নতুন করে ভাবতে শেখালো। হঠাৎ অনেক মৃদু হেসে বলল, তবে হ্যাঁ, তোমার ঠোঁটের টেস্ট খারাপ ছিল না। অনেকের এই অপ্রত্যাশিত রসিকতায় সারার মুখে হাসি ফুটলো। হয়তো এই ছেলেটা সত্যিই অন্যরকম। রাগী হলেও তার মনটা তো নরম, আর দুষ্টুমি সে ভালোবাসেও। তবে হয়তো ভালোবাসার প্রকাশটা তার একটু অন্যরকম। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই।
তাদের হাত যখন একত্র হলো তখন দুজনের মনেই এক নতুন সম্পর্কের বীজ বোনা হলো। রাগী আপুর দুষ্টু মিষ্টি ভালোবাসা হয়তো এবার অন্য পথে বাঁক নেবে, যেখানে রাগ আর দুষ্টুমির সাথে মিশে থাকবে বন্ধুত্ব আর সম্মানের নরম ছোঁয়া। কলেজের নোটিশ বোর্ডে ঝলমলে একটি পোস্টার সাটানো হলো। পোস্টারের শিরোনাম বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। দিন, তারিখ এবং অংশগ্রহণের নিয়মাবলী স্পষ্ট করে লেখা। পোস্টারটি দেখেই সারা আনন্দে চিৎকার করে উঠল। ইয়েস, ফাইনালি সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি তো ডেফিনেটলি অংশ নিচ্ছি। আরে বাবা থাম একটু, কি এমন ঘোষণা এলো যে তুই এত লাফাচ্ছিস? দেখো না, আমাদের কলেজে বসন্ত উৎসবের সাথে বিশাল এক সাংস্কৃতিক সন্ধ্যা হবে। গান, নাচ, নাটক, কত কিছু হবে। হ্যাঁ, পোস্টারটা তো বেশ জমকালো লাগছে। তুই কি পারফর্ম করবি ভাবছিস? ভাবছি তো অনেক কিছুই। একটা দারুণ নাচ পরিবেশন করব, একদম ধামাকা। আর গানও গাইতে পারি একটা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোরা দুজনও কিন্তু অংশ নিবি, একদম বসে থাকা চলবে না। আমি না হয় একটা আবৃত্তি করতে পারি, অনেকদিন কবিতা পড়ি না। আমরা তো তেমন কিছু পারি না রে বাবা, তবে তোদের উৎসাহ দিলে তো চলবে, তাই না? দর্শক হয়ে না হয় প্রথম সারিতেই বসবো। একদম। আর আমার স্পেশাল দর্শকও তো থাকবে। ও বুঝতে পারছি, মিস্টার শান্তকুমার। তাকেও কি জোর করে ধরে আনবি নাকি এবার নিজে থেকেই আসবেন? দেখা যাক। তবে আমার মনে হয় এবার আর বেশি বেগ পেতে হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু অন্যরকম আবেশ থাকে তো, তাই না? ঠিক বলেছিস। এমনিতেই তো উনি তোর আশেপাশে ঘুরঘুর করেন আজকাল। এই অনুষ্ঠানটা একটা ভালো সুযোগ হবে। সুযোগ তো অবশ্যই। আমি চাইও আমার পারফরমেন্স দেখুক যে শুধু রাগ আর দুষ্টুমি নয়, আমার ভেতরে আরো অনেক প্রতিভা আছে। একদম, তুই ফাটিয়ে দিবি, দেখিস। আমরা আছি তোর সাথে। এখন চল গিয়ে দেখি কারা কারা নাম জমা দিচ্ছে। দেরি হয়ে গেলে আবার সুযোগ পাবো না। তিন বান্ধবী উৎসাহের সাথে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হলো। সাংস্কৃতিক প্রতিযোগিতার দিন সারা তার বান্ধবীদের সাথে বসে অপেক্ষা করছিল। তাদের কয়েকজনের পরিবেশনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু সারা নৃত্যের পালা আসতে তখনও বেশ দেরি। তাই সেও তার বান্ধবীদের সাথে দর্শক আসনে গিয়ে বসলো। তার চোখ বারবার ভিড়ের মধ্যে অনেককে খুঁজছিল, কিন্তু কোথাও তার দেখা মিলল না। কিছুটা হতাশ হয়ে সারা মঞ্চের দিকে মনোযোগ দিল। হঠাৎ উপস্থাপক ঘোষণা করলেন, এখন মঞ্চে আসছেন আমাদের কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র অনিক রায়। আসুন, আমরা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। অনেকের নাম শুনে সারা তো পুরোই অবাক। একই, অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সে তো কখনো এসবের ধারে কাছেও ঘেঁষেনি। অনেক মঞ্চে এসে দাঁড়ালো, তার হাতে একটি গিটার। সে একটি চেয়ার টেনে নিয়ে মাইকের সামনে বসলো। চারপাশের গুঞ্জন থেমে গেল। অনেক যখন গিটারের তারে আঙ্গুল ছোঁয়ালো, এক মিষ্টি সুর ভেসে এলো। তারপর সে গান শুরু করলো। তার শান্ত স্নিগ্ধ কণ্ঠ যেন জাদু ছড়িয়ে দিল। দর্শক আসনে পিনপতন, নীরবতা। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিল, বিশেষ করে সারা মনে মনে ভাবছিল, এই ছেলেটা সারাক্ষণ শুধু বই নিয়েই পড়ে থাকে, আর এর ভেতরে এত সুন্দর একটা প্রতিভা লুকিয়ে আছে। সে তো অনেককে নিজের পারফরমেন্স দেখাতে চেয়েছিল, আর আজ অনেকই তাকে একেবারে চমকে দিল। গান শেষ হতেই সারা উপলব্ধি করলো তার চোখ ভিজে গেছে। অনেকের কণ্ঠে যেন গভীর আবেগ আর ভালোবাসা মেশানো ছিল। করতালি থামার আগেই অনেক গিটার দেখে স্টেজ থেকে নেমে এলো। সারা আর দেরি করলো না, ভিড় ঠেলে এগিয়ে গেল তার দিকে। অনিক, তুমি এত সুন্দর গান গাও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা তুমি কবে শিখলে? এই তো কিছুদিন হলো, একটু চেষ্টা করছিলাম। আসলে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমাকে? কিন্তু কেন? তুমি বলেছিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতে, তাই ভাবলাম শুধু দর্শক হয়ে না থেকে আমিও যদি কিছু করি কেমন হয়। তুমি সত্যিই অসাধারণ। আমার কোনো ভাষা নেই তোমার প্রশংসা করার জন্য।
তুমিও কি কিছু পরিবেশন করবে? এই পোশাকে তো মনে হচ্ছে তুমি নৃত্য করবে। হ্যাঁ, আমার পরেই আমার নাচের পালা। তাহলে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল। এই বলে অনেক ভিড়ের মধ্যে মিশে গেল। সারার মন তখন নানা ভাবনায় আলোড়িত। অনেকের গান, তার উদ্দেশ্য সবকিছু মিলিয়ে এক নতুন অনুভূতি তার হৃদয়ে ঢেউ তুলছিল। এখন তার নিজের পারফরমেন্সের জন্য উৎসাহ আরো বেড়ে গেল। কিছুক্ষণ পরেই মঞ্চের আলো পড়ল সারার ওপর। তার পরনে উজ্জ্বল রঙের নৃত্যের পোশাক, চোখে মুখে দৃঢ়তা আর ঠোঁটের কোণে হালকা হাসি। মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের সুর বাজতে শুরু করলো, আর তার সাথে তাল মিলিয়ে সারা তার আবেগময় নৃত্য পরিবেশন করতে লাগলো। তার প্রতিটি মুদ্রা, প্রতিটি পদক্ষেপ যেন এক একটি গল্প বলছিল। দর্শক আসনে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সবাই, অরিকও বাদ যায়নি। সারার নাচের মাধুর্য আর অভিব্যক্তিকে সে এতটাই ডুবে গিয়েছিল যে পলক ফেলতেও ভুলে গিয়েছিল। নৃত্য শেষ হতেই সারা মঞ্চ থেকে নেমে এলো। তার মনটা তখন উত্তেজনায় ভরপুর। সে সরাসরি অনিকের কাছে গেল, যেখানে সে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। কেমন লাগলো আমার নাচ, বলো না। ভালো হয়েছে, তোমার প্রতিটি স্টেপ নিখুঁত ছিল, আর মুখের অভিব্যক্তিও দারুণ ছিল। সত্যি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তবে আমার মনে হয় তুমি আরো ভালো করতে পারতে। কিছু জায়গায় যেন একটু জড়তা ছিল। অনেকের এই কথা শুনে সারার মুখের হাসি কিছুটা মিলিয়ে গেল। এতক্ষণ ধরে সে যে প্রশংসা আশা করছিল, তার বদলে এই সামান্য সমালোচনা তার মনটাকে একটু খারাপ করে দিল। জড়তা ছিল কোথায়? আমি তো অনেক প্র্যাকটিস করেছিলাম। হয়তো তুমি একটু নার্ভাস ছিলে। প্রথম দিকের কিছু মুভমেন্টে আত্মবিশ্বাসের অভাব মনে হয়েছে, তবে শেষের দিকে তুমি সত্যিই খুব ভালো করেছো। সারা চুপ হয়ে গেল। অনেকের কথাগুলো সে ভালোভাবে নিতে পারল না। যেখানে তার বান্ধবীরা আর অন্যান্য দর্শকরা তার নাচের ভূয়সী প্রশংসা করছিল, সেখানে অনেকের এই খুঁত ধরাটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। তুমি সব সময় এরকম কেন? কখনো মন খুলে কারো প্রশংসা করতে পারো না? আমি সত্যি যা অনুভব করেছি তাই বলেছি সারা। আমার মনে হয়েছে তোমার প্রতিভা আরো বেশি, এবং তুমি তার পুরোটা আজ দেখাতে পারোনি। আমি তো চাই তুমি আরো ভালো করো। সারা আর কোনো কথা বলল না। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে ভেতরে ভেতরে কিছুটা আহত হয়েছে। অনেকের আরো ভালো করতে পারতে, এই কথাটা যেন তার এতক্ষণের আনন্দ মাটি করে দিল। নীরবতা ভেঙে অনেক আলতো করে সারার হাতে স্পর্শ করলো। তুমি মন খারাপ করো না সারা, আমি জানি তুমি কত পরিশ্রম করেছো। হয়তো আমার মন্তব্যটা একটু সরাসরি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমার ভালো চাই। আমার মনে হয় এখন আমার একটু একা থাকা দরকার। এই বলে সারা ভিড়ের মধ্য দিয়ে হেঁটে চলে গেল। অনেক একা দাঁড়িয়ে রইল, তার মনে এক মিশ্র অনুভূতি। সে বুঝতে পারছিল না তার সামান্য সমালোচনা সারার মনে এতখানি আঘাত দেবে। সে তো শুধু চেয়েছিল সারা তার সেরাটা দিক। সারার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অনেক। তার মনে একটা চাপা অস্বস্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল না ঠিক কি বলা উচিত ছিল। তার উদ্দেশ্য তো সারার মনোবল ভেঙে দেওয়া ছিল না, বরং তাকে আরো উৎসাহিত করা। কিন্তু তার কথাগুলো হয়তো অন্যভাবে লেগেছে। অন্যদিকে সারা ভিড়ের মধ্যে একা হাঁটছিল, তার চোখে জল চিকচিক করছিল। অনেকের সামান্য সমালোচনা তার এতদিনের আত্মবিশ্বাস যেন টলিয়ে দিল। সবাই যখন তার প্রশংসা করছিল, তখন শুধু অনেকের খুঁত ধরাটা তার কাছে খুব অন্যায় মনে হচ্ছিল। কেন ও সব সময় এমন করে? একটু কি মন খুলে ভালো বলতে পারে না? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। একসময় নিধি আর মিলি সারাকে খুঁজে বের করলো। তার মলিন মুখ দেখে তারা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। কি রে সারা, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো কেন? তোর নাচ তো অসাধারণ হয়েছে, সবাই তো খুব প্রশংসা করছিল। হ্যাঁ রে, আমরা তো ভাবছিলাম আজ তুই সেরা হবি, তাহলে কি হলো? অনেক ও বলেছে আমার নাচ ভালো হয়েছে, তবে আরো ভালো হতে পারতো। ও, ওই ছেলেটা?
সব সময় পণ্ডিতি ফলাতে আসে। ওর কথায় তুই মন খারাপ করিস না তো। ও কি বোঝে নাচে? জানি না ওর কথাগুলো যেন কেন আমার খুব খারাপ লাগলো। মনে হচ্ছিল যেন এতক্ষণ ধরে আমি যা করলাম সবই বৃথা। বান্ধবীরা অনেকক্ষণ ধরে সারাকে বোঝানোর চেষ্টা করলো। ধীরে ধীরে সারার মন কিছুটা শান্ত হলো, তবে অনেকের কথাগুলো তার মনের এক কোণে কাটার মতো বিঁধে রইল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর কলেজের গেটের বাইরে অনেক অপেক্ষা করছিল। তার ইচ্ছে ছিল সারার সাথে কথা বলার, যদি তার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো যায়। কিছুক্ষণ পর সারা তার বান্ধবীদের সাথে বেরিয়ে এলো। অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রথমে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই থমকে দাঁড়ালো। অনেক সারার দিকে এগিয়ে এসে বলল, সারা, আমার মনে হয় আমার কথাটা। থাক অনিক, এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, আমার একটু একা থাকতে দাও। এই বলে সারা তার বান্ধবীদের সাথে বাড়ির পথে রওনা হলো। অনেক আবারও একা দাঁড়িয়ে রইল। তার মনে অনুশোচনার ঢেউ। সে বুঝতে পারছিল তাদের সম্পর্কের সরল সমীকরণে কোথাও একটা জটিলতা তৈরি হয়েছে। পরের কয়েকদিন কলেজে দুজনের মধ্যে তেমন কোনো কথা হলো না। সারা তার নিজের জগতে ডুবে রইল, আর অনেক দূর থেকে তাকে দেখতো। তাদের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হয়েছিল, যা আগে কখনো দেখা যায়নি। একদিন লাইব্রেরিতে বই নেওয়ার সময় হঠাৎ তাদের দুজনের চোখাচোখি হলো। সারার চোখে তখনও সেই চাপা অভিমান, আর অনেকের চোখে এক নীরব মিনতি। স্যার, আমি সত্যিই দুঃখিত। আমার মনে হয় আমি ভুলভাবে কথাগুলো বলেছিলাম। আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া ছিল না। তাহলে তোমার উদ্দেশ্য কি ছিল অনিক? সবাই যখন আমার প্রশংসা করছিল তখন শুধু তুমি কেন খুঁত বের করলে? কারণ আমি জানি তোমার ভেতরের সম্ভাবনা আরও অনেক বেশি। আমি তোমাকে আরও উঁচুতে দেখতে চাই। হয়তো আমার বলার ধরনটা ঠিক ছিল না। তুমি কি কখনো কারো প্রশংসা মন খুলে করতে পারো না? হয়তো পারি না। আমি সবসময় সবকিছু নিখুঁতভাবে দেখতে অভ্যস্ত। কিন্তু তোমার নাচ সত্যিই খুব সুন্দর ছিল। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। শুধু আমার মনে হয়েছিল তুমি আরো একটু চেষ্টা করলে সেটা অসাধারণ হতে পারত। অনেকের শেষ কথাগুলো সারার মনে কিছুটা হলেও দোলা দিল। তার মনে হলো হয়তো অনেকের উদ্দেশ্য খারাপ ছিল না। সে হয়তো সত্যিই চায় সে আরো ভালো করুক। ঠিক আছে, আমি বুঝতে পারছি, তবে পরের বারে একটু নরম হয়ে বলো, কেমন? অবশ্যই, পরের বার শুধু ভালো আর খুব ভালো বলবো। তাদের মধ্যে জমে থাকা বরফ যেন কিছুটা গলল। একটা নীরব বোঝাপড়া তাদের মধ্যে আবার স্থাপিত হলো। রাধি আপুর দুষ্টু মিষ্টি ভালোবাসায় হয়তো অভিমান আর সমালোচনারও স্থান থাকে, তবে শেষ পর্যন্ত ভালোবাসায় সব দূরত্ব ঘুচিয়ে দেয়। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিল, আর করতালি ধ্বনিতে মুখরিত হয়ে উঠছিল পুরো অডিটোরিয়াম। যখন সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হলো, অনেকের নাম শুনে সারা হেসে হাততালি দিল। অনেক মঞ্চে উঠে প্রথম পুরস্কার গ্রহণ করলো, তার মুখে এক লাজুক হাসি। কিছুক্ষণ পর নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হলো। তৃতীয় স্থান অধিকারীর নাম ঘোষণার পর সারা কিছুটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। যখন দ্বিতীয় স্থান অধিকারীর নাম ঘোষণা করা হলো, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সারা চৌধুরী। তখন সারা মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করলো। দর্শক আসনে তার বান্ধবীরা হাততালি দিলেও সারার মুখে তেমন কোনো উচ্ছ্বাস দেখা দিল না। মঞ্চ থেকে নেমে সারা যখন দর্শক সারিতে এলো, অনেক এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানালো। অভিনন্দন সারা, তুমি দ্বিতীয় হয়েছো। এটা তো দারুণ ব্যাপার। ধন্যবাদ। অনেক সারার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলো দ্বিতীয় পুরস্কার পাওয়ায় তার মনটা খুব একটা ভালো নেই। তার চোখে মুখে একটা চাপা বিষণ্ণতার ছায়া দেখতে পেল সে। কি হয়েছে সারা, তুমি কি খুশি হওনি? দ্বিতীয় হওয়াটাও তো অনেক সম্মানের। আমি প্রথম হতে চেয়েছিলাম, অনেক আশা করেছিলাম। আমি বুঝতে পারছি, তুমি সত্যি খুব ভালো নেচেছিলে। হয়তো সামান্য কিছু ত্রুটির জন্য প্রথমটা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু এতে মন খারাপ করার কিছু নেই।
তুমি তো নিজের সেরাটা দিয়েছো। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা কমতি ছিল। তোমার গান শুনে সবাই মুগ্ধ হয়েছে, আর আমি এইরকম বলো না সারা, তোমার নাচও অসাধারণ ছিল। হয়তো বিচারকদের দৃষ্টিতে আমার গানটা একটু বেশি ভালো লেগেছে, কিন্তু তার মানে এই নয় যে তোমার পারফরমেন্স খারাপ ছিল। তুমি একজন দারুণ নৃত্যশিল্পী, এটা সবাই জানে। তবুও প্রথম পুরস্কারটা পেলে আমার খুব ভালো লাগতো। আমি জানি, কিন্তু দেখো এটাই শেষ নয়, সামনে আরও সুযোগ আসবে, তুমি আরও ভালো করবে। এই পুরস্কারটা তোমাকে আরও বেশি চেষ্টা করতে উৎসাহিত করবে, তাই না? সারা চুপ করে রইল। অনেকের সান্ত্বনা তার খারাপ লাগা পুরোপুরি কমাতে পারছিল না। প্রথমে পুরস্কার হাতছাড়া হওয়ার কষ্টটা তার ভেতরে জমাট বেঁধেছিল। অনেক আলতো করে সারার চিবুক ধরে বলল, আমার দিকে তাকাও, তুমি শুধু আজকের দিনের কথা ভাবছো, কিন্তু তোমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে। তুমি আরো কত পুরস্কার পাবে, কত মানুষের ভালোবাসা পাবে। এই একটা পুরস্কার না পাওয়াতে এত ভেঙে পড়লে চলবে? তুমি বরং এটা ভাবো, পরের বার তুমি আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রস্তুতি নেবে এবং প্রথম পুরস্কারটা ছিনিয়ে আনবে। আমি বিশ্বাস করি তুমি পারবে। অনেকের কথাগুলো যেন এক নতুন আশার সঞ্চার করলো সারার মনে। যদিও প্রথম পুরস্কার না পাওয়ার দুঃখটা তখনও পুরোপুরি যায়নি, তবে অনেকের সান্ত্বনা আর বিশ্বাস তাকে ভবিষ্যতের জন্য নতুন করে অনুপ্রাণিত করলো। রাগী আপুর মনে হয়তো পরাজয়ের কষ্ট সহজে যায় না, কিন্তু ভালোবাসার স্পর্শে সেই কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। সারার মন তখনও খারাপ দেখে অনেক বুঝতে পারছিল শুধু কথায় তাকে পুরোপুরি শান্ত করা যাবে না, তার মন অন্যদিকে ঘোরানো দরকার। সারা, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি, তোমার মনটা একটু ফ্রেশ হবে। কোথায় যাব? আমার তো কিছুই ভালো লাগছে না। আরে বাবা, চলো না মুভি দেখে আসি। নতুন একটা ফানি মুভি রিলিজ হয়েছে, শুনেছি খুব হাসি পায়। মুভি এখন আমার একদম ইচ্ছে করছে না। প্লিজ আমার জন্য চলো, তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না। একটু চেষ্টা তো করো, হয়তো দেখলে ভালো লাগবে। অনেকের কাতর অনুরোধ ফেলতে পারলো না সারা। অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো। ঠিক আছে চলো, কিন্তু যদি ভালো না লাগে মাঝপথে উঠে যাব। অবশ্যই, যেমন তোমার ইচ্ছে। অনেক আর সারা সিনেমা হলের দিকে রওনা হলো। অনেক সারার পছন্দের কথা মাথায় রেখে একটা হালকা কমেডি মুভির টিকিট কাটলো। ভেতরে গিয়ে তারা পাশাপাশি বসলো। প্রথম দিকে সারার মুখে তেমন কোনো হাসি দেখা যাচ্ছিল না। সে আনমনে সিনেমার পর্দায় তাকিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সিনেমার মজার দৃশ্যগুলো তার ঠোঁটের কোণে হালকা হাসি ফোটাতে শুরু করলো। অনেকেরও চোখ সারাক্ষণ সারার দিকে ছিল। যখনই কোনো মজার ডায়লগ বা দৃশ্য আসছিল, সে আর চোখে সারার মুখের পরিবর্তন লক্ষ্য করছিল। একসময় সিনেমার একটি বিশেষ কমিক দৃশ্যে সারা আর থাকতে না পেরে হেসে ফেলল। তার প্রাণ খোলা হাসি শুনে অনেকের মনটা জুড়িয়ে গেল। সেই হাসির রেশ ধরে সিনেমা দেখার পুরোটা সময় তারা দুজনেই হেসে গড়াগড়ি খেলো। একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। সিনেমা হলের অন্ধকার পরিবেশেও অনেক অনুভব করতে পারছিল সারার মন থেকে সেই খারাপ লাগার মেঘ যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। তাদের হাসির শব্দে চারপাশের অন্য দর্শকরাও কৌতূহলী হয়ে তাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু তারা নিজেদের হাসির জোয়ারে মগ্ন ছিল। মুভি শেষ হওয়ার পর যখন তারা হল থেকে বের হলো, তার চোখে মুখে এক অন্য রকম স্নিগ্ধতা। কেমন লাগলো মুভিটা? মনটা কি একটু হালকা হয়েছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। তুমি সত্যি জানো কিভাবে আমার মন ভালো করতে হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে এটা তো আমার দায়িত্ব। তোমার মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে। সিনেমা হলে হাসির ফোয়ারা তাদের দুজনের মধ্যেকার চাপা দূরত্ব অনেকটাই কমিয়ে দিল। রাগী আপুর মন খারাপ হলে দুষ্টু মিষ্টি ভালোবাসার অনেক জানে কিভাবে সেই মেঘ সরিয়ে আলো ফোটাতে হয়। হাসির সিনেমা শেষে অনেক সারাকে তার বাড়ির দিকে নিয়ে যায়। রাস্তার দুপাশের আলো আধারি তাদের নীরব পথ চলাকে এক স্নিগ্ধ রূপ দেয়। কিছুক্ষণ আগে সিনেমা হলে হাসির যে রেস তাদের মধ্যে ছিল, তা এখনো হালকাভাবে বিদ্যমান। সারার বাড়ির সামনে এসে অনেক থামে। গাড়ির ইঞ্জিন বন্ধ করে সে সারার দিকে তাকায়। পৌঁছে গেছি। হ্যাঁ, কখন যে এলাম বুঝতেই পারিনি। মনটা কি এখন একটু ভালো লাগছে?
হ্যাঁ, অনেক ভালো লাগছে। তোমার সাথে মুভিটা দেখে সত্যি খুব উপকার হলো। না হলে হয়তো এখনো সেই পুরস্কারের মন খারাপই নিয়ে বসে থাকতাম। সেটাই তো চাইছিলাম। আসলে ছোটখাটো হতাশাকে বেশি পাত্তা দেওয়া উচিত না। জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা উচিত। তুমি ঠিক বলেছো। থ্যাংক ইউ অনিক, আমার মন খারাপই দূর করার জন্য, এত কিছু করার জন্য। আরে পাগলি, তুমি আমার ভালো বন্ধু। বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারি। ভালো বন্ধু কথাটা শুনে সারার মনে সামান্য একটা কাঁটা খচ করে উঠল, তবে সে তা প্রকাশ করলো না। আচ্ছা, তাহলে এখন আসি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাও, আর মন খারাপ করো না একদম। আচ্ছা, তুমিও সাবধানে যেও। সারা গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ায়, বাড়ির গেটের দিকে কয়েক পা এগিয়ে আবার ফিরে তাকায়। অনিক, হ্যাঁ, আজকের জন্য অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এবার যাও, আর চিন্তা করো না। সারা মুচকি হেসে বাড়ির ভিতরে চলে যায়। অনেক কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির পথে রওনা হয়। রাতের নীরবতা আর রাস্তার আলোয় তাদের বিদায় মুহূর্তটি যেন এক মিষ্টি স্মৃতি হয়ে থাকে। পরের দিন কলেজে এক অন্যরকম স্নিগ্ধতা বিরাজ করছিল। হালকা রোদের সোনালি আভা সবুজ ঘাসের উপর চিকচিক করছিল, আর পাখিদের কলকাকলিতে মুখরিত ছিল চারিপাশ। গতকালের সাংস্কৃতিক অনুষ্ঠানের ড্রেস যেন এখনো সকলের মনে লেগেছিল। সারা যখন কলেজে ঢুকলো তার মনটা বেশ ফুরফুরে ছিল। রাতের বেলা অনেকের সাথে মুভি দেখার পর তার মন থেকে সেই খারাপ লাগার মেঘ অনেকটাই সরে গিয়েছিল। আজ সে নতুন উদ্যমে দিনটা শুরু করার জন্য প্রস্তুত ছিল। ক্লাসরুমে গিয়ে দেখলো নিধি আর মিলি আগেই এসে বসে আছে। সারাকে দেখেই তারা এগিয়ে এলো। কি রে, আজ তোকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। কালকের মুভির ট্রিটমেন্ট ভালো কাজে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ রে, অনেকের থেরাপি সবসময় হিট। তোরা থাম তো। তবে হ্যাঁ, কালকে সন্ধ্যাটা বেশ ভালো কেটেছে। ক্লাসের ফাঁকে অনেকের সাথেও দেখা হলো সারার। তাদের মধ্যে গতকালের সেই চাপা দূরত্বটা আর ছিল না, বরং একে অপরের দিকে তাকিয়ে তারা হালকা হেসেছিল। ক্যান্টিনে বসে যখন সারা আর তার বান্ধবীরা গল্প করছিল, তখন অনেক এসে তাদের টেবিলে যোগ দিল। কি ব্যাপার, আজ তো তোদের মুখে হাসি লেগেই আছে। হ্যাঁ, আজ দিনটা বেশ ভালো লাগছে, আবহাওয়াটাও দারুণ, তাই না? একদম। বসন্তের শেষ দিকের এই দিনগুলো এমনিতেই মন ভালো করে দেয়। আর কালকের ফাটাফাটি মুভির কথা তো ভোলা যায় না। কিছুক্ষণ তারা হাসি ঠাট্টার মধ্যে সময় কাটালো। অনিক আর সারার মধ্যেকার সেই সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আবার ফিরে এসেছিল। বিকেলে কলেজের মাঠে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। সারা আর অনিকও সেখানে ছিল। হালকা বাতাস বইছিল আর সবাই মিলে গান গাইছিল, পুরোনো দিনের স্মৃতিচারণ করছিল। একসময় সারা আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। কি ভাবছো? ভাবছি জীবনটা আসলে অনেক সুন্দর। মাঝে মাঝে ছোটখাটো খারাপ লাগা আসে ঠিকই, কিন্তু সেগুলো কাটিয়ে ওঠা যায় যদি পাশে ভালো বন্ধু থাকে। আর যদি সেই বন্ধুর মনে অন্য কিছু থাকে? অনেক কিছু মানে বন্ধুত্বের থেকেও বেশি কিছু? অনেকের এই অপ্রত্যাশিত প্রশ্নে সারা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তার বুকের ভিতরটা যেন ধুক করে উঠল। সে কি ঠিক শুনছে? অনেক কি? তাদের দুজনের চোখের ভাষায় যেন অনেক কথা বলা হয়ে গেল, যা ঠোঁট পর্যন্ত এলো না। চারপাশের কোলাহল যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। শুধু হালকা বাতাস আর তাদের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। এই তোরা দুজন কি ফিসফিস করছিস? আমাদেরকেও তো বল। মিলির কথাই তাদের ঘোর ভাঙে। সারা আর অনেক একে অপরের দিকে তাকিয়ে সামান্য হাসে। সেই মুহূর্তের অস্পষ্ট ইঙ্গিত তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনের আভাস দেয়। কলেজের সেই সুন্দর দিনটি তাদের জীবনে এক নতুন সম্ভাবনার বীজ বুনে দিয়ে যায়। ক্লাসের শিক্ষকের লেকচার চললেও সারার মনটা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল গতকালকের বিকেলে অনেকের সেই প্রশ্ন, আর যদি সেই বন্ধুর মনে অন্য কিছু থাকে? সেই একটি কথা যেন তার হৃদয়ে মৃদু গুঞ্জন তুলছিল।
বারবার সে সেই মুহূর্তটির কথা ভাবছিল। অনেকের চোখের সেই গভীর চাহনি, তার কণ্ঠের সেই অস্পষ্ট সুর নিধি সারার কানে কানে বলে, কিরে ম্যাম কি পড়াচ্ছেন একটু খেয়াল দে তো, নাকি এখনো সেই অন্য কিছুর ঘুরে আছিস? কি বলছিস তুই? কই না তো, আমি তো লেকচার শুনছি। হ্যাঁ হ্যাঁ শুনছিস বই কি, তোর চোখের তারা তো সেই মাঠের দিকে তাকিয়ে, যেখানে কাল অন্য কিছুর ইশারা পাওয়া গিয়েছিল। ধুর, তোরা যা তা বলিস না তো, এমন কিছুই না। ও আমাকে শুধু ভালো বন্ধু মনে করে। ও সত্যি? তাহলে কাল বিকেলে অনেক যখন অমন করে তাকালো, তোর মুখটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল কেন? আর তোকে এত আনমনাও তো আগে কখনো দেখিনি। আসলে তেমন কিছু না, আবহাওয়াটা ভালো ছিল তো, তাই একটু অন্যমনস্ক লাগছিল। বাহ, কারণটা বেশ দুর্বল হলো, বুঝলি তো? আমরা কি আর কিছু বুঝি না নাকি? তোর চোখে মুখে যা লেখা আছে তা তো দিব্যি পড়া যাচ্ছে। মিস্টার শান্তকুমারের প্রতি তোর সফট কর্নারটা দিন দিন বাড়ছে, তাই না? প্লিজ তোরা চুপ কর, কেউ শুনে ফেলবে। আর ওসব কিছুই না, অনেকে আমার খুব ভালো বন্ধু, আর কিছুই না। শুধু ভালো বন্ধু? তাহলে তার একটা সামান্য কথাতেই তোর রাতের ঘুম উড়ে যায় কেন? আর ক্লাসে বসেও তুই তার কথা ভাবিস কেন? সারা কোনো উত্তর দিতে পারল না। তার বান্ধবীদের দুষ্টু কথাগুলো যেন তার মনের ভেতরের লুকানো অনুভূতিগুলোকেই তুলে ধরছিল। সে সত্যিই অনেকের কথা ভাবছে। সেই প্রশ্নটা তার মনে এক নতুন দোলাচল সৃষ্টি করেছে। বন্ধুত্বের বাইরেও কি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হতে পারে? এই ভাবনাটা তাকে একদিক যেমন রোমাঞ্চিত করছিল, তেমনি কিছুটা দ্বিধায় ফেলছিল। দেখ সারা, লুকানোর চেষ্টা করিস না, আমরা তোর ভালো চাই। আর যদি তোকে আর অনেকে একসাথে ভালো লাগে তাতে দোষের কি আছে? ছেলেটা তো ভালোই, শান্তশিষ্ট, ভদ্র, আর কাল তো দেখলাম গানও দারুণ গায়। জানি না, আমার ভয় লাগে যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আরে বোকা, সত্যিকারের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। আর যদি এটা তার থেকেও বেশি কিছু হয় তাহলে তো আরো ভালো। জীবনটা একটাই, যা অনুভব করিস তা স্বীকার করতে ভয় পাস কেন? সারার বান্ধবীদের এই সরল অথচ গভীর কথাগুলো তাকে নতুন করে ভাবতে শেখালো। তার মনের মধ্যে জমে থাকা দ্বিধা যেন ধীরে ধীরে কাটতে শুরু করলো। অনিমেষের প্রতি তার অনুভূতি হয়তো শুধুই বন্ধুত্বের গণ্ডিতে আবদ্ধ নয়, কিন্তু সেই অনুভূতিকে সে কিভাবে প্রকাশ করবে সেটাই এখন তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ের হাতেই লেখা আছে। আর একটি নতুন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। গতকালকের সেই কথোপকথনের রেশ সারার মনে এখনো লেগে আছে। ক্লাসে বান্ধবীদের দুষ্টুমি আর তাদের উৎসাহে সারার মনের দ্বিধা যেন কিছুটা হলেও কমেছে। আজ কলেজে আসার পথে সে বারবার অনেকের কথাই ভাবছিল। কলেজে পৌঁছে সারা দেখলো অনেক তাদের ক্লাসরুমের বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কাছে যেতেই দেখলো সে আর কেউ নয়, নিধি। তারা দুজনে বেশ হাসি খুশি ভাবে গল্প করছে। সারাকে দেখে নিধি এগিয়ে এলো। আরে সারা, তুই এসেছিস? এই তো অনেকের সাথেই কথা বলছিলাম। কি কথা হচ্ছিল তোমাদের? তেমন কিছু না, কালকের মুভি নিয়ে বলছিলাম। অনেক বলছিল ওর কমেডির সিন নাকি তোর থেকেও ভালো। এই, আমি শুধু বলেছিলাম আমার কিছু জোকসও বেশ ভালো হয়, আর কিছু না। সারাও তাদের সাথে হেসে যোগ দিল। তাদের মধ্যকার সেই সহজ স্বাভাবিকতা ফিরে আসায় সারার মনটা আরো প্রফুল্ল হয়ে উঠল। ক্লাসের পর ক্যান্টিনে তারা একসাথে বসে চা খাচ্ছিল। হঠাৎ অনেক আনমনে গুনগুন করতে শুরু করলো সেই গানটি যা সে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেয়েছিল। গানটা শেষ করো না, আমার খুব ভালো লাগছে। আরে না, এটা তো শুধু এমনিতেই গাইছিলাম। আহা, গাও না প্লিজ, সারার যখন এত ভালো লাগছে। বান্ধবীদের অনুরোধে অনেক আবার সেই গানটি ধরলো। তার মিষ্টি কণ্ঠ আর গিটারের সুর ক্যান্টিনের হালকা কোলাহল ভেদ করে এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করলো। সারা অপলক দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে রইল। গানের প্রতিটি লাইন যেন তার হৃদয়ের তারে আলতো করে স্পর্শ করছিল। তুমি সত্যি অসাধারণ গাও অনেক। ধন্যবাদ। আসলে গান গাইতে আমারও ভালো লাগে,
তবে সবার সামনে গাইতে একটু লজ্জা লাগে। লজ্জা কিসের? তোমার তো দারুণ গলা, তুমি বরং নিয়মিত গান করো, একজন সিঙ্গার হয়ে যাও। এরপর তারা আরো কিছুক্ষণ গল্প করলো, অনেকের গানের প্রশংসা করলো, ক্লাসের পড়া নিয়ে আলোচনা করলো। তাদের মধ্যে কোনো জড়তা ছিল না, বরং একটা উষ্ণ বন্ধুত্বপূর্ণ আবেশ বিরাজ করছিল। বিকেলে কলেজ ছুটির পর সারা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। সারা, একটু দাঁড়াও। সারা থমকে দাঁড়িয়ে পেছনে তাকালো। অনেক তার দিকে এগিয়ে আসছে। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ, আসলে কাল বিকেলে তুমি যখন বলেছিলে আমার মনে অন্য কিছু আছে কিনা। অনেকের কথা শেষ না হতেই সারার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সেই মুহূর্তটা আবার তার চোখের সামনে ভেসে উঠল। আসলে আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে অন্য কিছু আছে, বন্ধুত্বের থেকেও বেশি কিছু। অনেকের এই স্বীকারোক্তিতে সারার মুখটা লাল হয়ে উঠল। তার সমস্ত অনুভূতি যেন এক মুহূর্তে তার চোখে এসে ভিড় করলো। অনেক দিনের লুকানো কথা আজ অনেকের মুখ থেকে শুনতে পেল সে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ সারা, আমি তোমাকে আমার খুব ভালো লাগে, শুধু বন্ধু হিসেবে নয়। অনেক সারার হাত ধরে কলেজের সেই সুন্দর দিনটিতে পড়ন্ত বিকেলের আলোয় রাগী আপুর হৃদয়ে ভালোবাসার এক নতুন সুর বেজে উঠল। অনেকের অকপট স্বীকারোক্তি তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। অনেকের অকপট স্বীকারোক্তির পর সারা যেন এক নতুন জগতে ভেসে বেড়াচ্ছিল। তার হৃদয়ে আনন্দের ঢেউ আছড়ে পড়ছিল বারবার। সেই সুন্দর বিকেল, অনেকের ধরা হাত আর তার ভালোবাসার স্বীকারোক্তি সবকিছু সারার স্মৃতিতে অমলিন হয়েছিল। পরের দিন কলেজে সারা তার দুই বান্ধবী নিধি আর মিলির সাথে ক্যান্টিনে এক কোণে বসে ফিসফিস করে কথা বলছিল। তখন সারা আর অনেকের বন্ধুত্ব সবেমাত্র ভালোবাসার দিকে মোড় নিচ্ছে। কলেজের সবুজ চত্বরে পড়ন্ত বিকেলের আলোয় তারা পাশাপাশি বসেছিল। চারপাশের কোলাহল তাদের নীরবতাকে ভাঙতে পারছিল না। সারা আনমনে ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলল, জানো তো অনেক, প্রথমে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল আমি ভাবিনি আমাদের মধ্যে কখনো এত গভীর বন্ধুত্ব হবে। তুমি ছিলে সেই শান্ত পড়াশোনা পাগল ছেলে, আর আমি। আর তুমি ছিলে রাগী আপু, যার ধারে কাছেও কেউ ঘেঁষতে সাহস পেত না। হ্যাঁ সেটাই, কিন্তু তুমি ছিলে ব্যতিক্রম। তুমি আমার রাগকেও পাত্তা দাওনি। আসলে তোমার রাগের মধ্যে একটা মিষ্টি ব্যাপার ছিল, বুঝলে? আর তোমার ভেতরের সরলতাটা আমার চোখ এড়ায়নি কখনো। তুমি না মাঝে মাঝে এমন কথা বলো যে আমার লজ্জা লাগে। সত্যি বলছি সারা, আমার মনে আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন তুমি নাচছিলে, তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার মুখের অভিব্যক্তি, আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আর তোমার গান, আমি তো ভাবতেই পারিনি তুমি এত সুন্দর গান গাও। সেদিন তুমি যেন আমার হৃদয়ের তারে সুর বেঁধেছিলে। সেই সুর আজও বাজে সারা, শুধু তোমার জন্য। আমারও বাজে অনেক। তোমার সাথে থাকলে মনে হয় সময় থেমে যায়, সব চিন্তা দূর হয়ে যায়। আমারও তাই মনে হয়। তুমি যখন পাশে থাকো তখন মনে হয় যেন পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয়। অনেক। হ্যাঁ সারা, আমার মনে হয় আমার তোমাকে শুধু বন্ধু হিসেবে ভালো লাগে না। আমারও সারা, আমারও তোমাকে শুধু বন্ধু হিসেবে নয়, তার থেকেও অনেক বেশি কিছু মনে হয়। সত্যি? হ্যাঁ সত্যি। সেই প্রথম দিন থেকেই শুধু সাহস করে বলতে পারিনি। তাদের চোখে চোখ পড়ল। পরন্ত বিকেলের সোনালী আলো তাদের মুখের উপর এক মায়াবী আভা সৃষ্টি করলো। চারপাশে কোলাহল মিলিয়ে গেল, যেন শুধু তাদের হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যাচ্ছিল। নীরবতা ভেঙে অনেক আলতো করে সারার কাছে এগিয়ে এলো এবং তার কপালে একটি উষ্ণ চুম্বন এঁকে দিল। কলেজের সেই শান্ত বিকেল দুটি তরুণ হৃদয়ের ভালোবাসার সাক্ষী রইল। রাগী আপু আর দুষ্টু মিষ্টি ছেলের বন্ধুত্ব অবশেষে এক নতুন রোমান্টিক সম্পর্কের দিকে যাত্রা করলো। পরের দিন সারা তার বান্ধবীদের সাথে দেখা হলে সারা বলে, তোরা বিশ্বাস করবি না, কাল বিকেলে অনেক আমাকে কি কি বলেছে সে? জলদি বলো। হ্যাঁ হ্যাঁ, আর রাগঢাক করিস না। ও বলেছে ও আমাকে শুধু বন্ধু হিসেবে দেখে না, ওর মনে অন্য কিছু আছে। নিধি আর মিলি আনন্দে চিৎকার করে উঠল। ইয়েস,
আমি জানতাম কিছু একটা হতে চলেছে। ওয়াও সারা, এটা তো দারুণ খবর। তাহলে তুই কি বললি? আমি কিছুই বলতে পারিনি, হঠাৎ করে এমন হবে ভাবিনি তো। বোকা মেয়ে, এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলি। তোরও তো অনেককে ভালো লাগে, তাই না? হ্যাঁ লাগে, অনেকদিন ধরেই লাগে, কিন্তু আমি কখনো সাহস করে বলতে পারিনি। তাহলে আর দেরি করছিস কেন? এবার তো তোর কথা বলার পালা। অনেক তো তার মনের কথা খুলে বলেছে, এবার তুইও বল। কিন্তু কিভাবে বলবো? আমি তো কখনো এসব করিনি, আমার খুব ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই, তুই শুধু তোর মনের কথা বলবি, যেভাবে অনুভব করিস সেভাবেই জানাবি। একদম। আর আমরা তো আছি তোর সাথে। আমরা একটা দারুণ প্ল্যান করব। তুই অনেককে প্রপোজ করবি আর আমরা ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দেব। কেমন আইডিয়া? সত্যি তোরা আমাকে সাহায্য করবি? অবশ্যই, আমরা তো তোর বেস্ট ফ্রেন্ড। এই সময় পাশে না থাকলে আর কখন থাকবো? তাহলে কালকেই হোক। কাল কলেজে অনেককে ডেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবি, তারপর ব্যাস বলে দিবি তোর মনের কথা। কালকেই? এত তাড়াতাড়ি? আমার তো এখনো কিছু ঠিক করা নেই। আরে চিন্তা করিস না, আমরা সব ঠিক করে দেব। কোথায় যাবি, কি বলবি, সব প্ল্যান আমরা করে দেব, তুই শুধু রাজি হ। হ্যাঁ, এটা একটা দারুণ সারপ্রাইজ হবে অনেকের জন্যে। ভাবতো, যে ছেলেটা এত শান্তশিষ্ট তাকে তার রাগী আপু প্রপোজ করছে। সিনটা তো পুরো হিট। তোরা যা বলিস না, কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে যদি ও না বলে। একদম বাজে কথা বলবি না। অনেকের চোখে মুখে যা দেখেছি তাতে ও তোকে ফিরিয়ে দিতে পারবে না। তুই শুধু আত্মবিশ্বাস রাখ, আর আমরা তো আছি, কোনো চিন্তা করিস না। কালকের দিনটা তোর আর অনেকের জীবনের একটা স্পেশাল দিন হতে চলেছে। সারার দুই বান্ধবী তাকে সাহস জোগাতে লাগলো এবং কিভাবে প্রপোজ করা যায় তার নানা রকম বুদ্ধি দিতে শুরু করলো। কোথায় তারা অনেকের সাথে দেখা করবে, সারা কি পোশাক পরবে আর কোন কথাগুলো বলবে, সবকিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে পরিকল্পনা করলো। সারার মনের ভয় কিছুটা কাটলো, আর এক নতুন উত্তেজনা তার মধ্যে কাজ করতে শুরু করলো। অবশেষে ভালোবাসার প্রকাশ ঘটাতে সে প্রস্তুত হচ্ছিল তার প্রিয় মানুষটির কাছে। পরিকল্পনা মাফিক সেদিন সারা অনেকের কলেজের পরে একটি সুন্দর ঝর্ণার ধারে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। শান্ত স্নিগ্ধ জলের ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি জায়গাটি এমনিতেই এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল। অনেক সানন্দে রাজি হয়। ঝর্ণার ধারে পৌঁছে দুজনে কিছুক্ষণ প্রকৃতির নীরবতা উপভোগ করে। জলের কলকল ধ্বনি আর পাখির কিচিরমিচির তাদের চারপাশের পরিবেশকে আরো রোমান্টিক করে তোলে। সারা কিছুটা নার্ভাস ছিল, তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। একটু সাহস জুগিয়ে সারা অনেকের দিকে তাকালো। অনেক, তোমাকে এখানে আনার একটা বিশেষ কারণ আছে। ও, কি সেই কারণ? সে প্রথম দিন যখন তুমি ভুল করে আমাদের ক্লাসরুমে ঢুকেছিলে, তখন থেকে আমার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করেছিল। তোমার শান্ত স্বভাব, ভদ্র ব্যবহার, সবকিছু আমার খুব ভালো লেগেছিল। অনেক অপলক দৃষ্টিতে সারার দিকে তাকিয়েছিল। হয়তো আমার রাগ আর দুষ্টুমির আড়ালে তুমি সেটা কখনো বুঝতে পারোনি, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। সারার অকপট স্বীকারোক্তিতে অনেকের মুখে এক গভীর হাসি ফুটে উঠল। তার চোখ যেন চিকচিক করছিল। তুমি জানো সারা, আমারও প্রথম দিন থেকেই তোমাকে খুব ভালো লাগতো। তোমার সেই রাগি রাগি চোখ আর হঠাৎ করে মিষ্টি করে হাসা আমার মন কেড়ে নিয়েছিল। সত্যি? কিন্তু তুমি তো কখনো কিছু বলনি। হ্যাঁ সত্যি, তবে আমি একটু দ্বিধায় ছিলাম। তুমি আমার সিনিয়র ছিলে আর তোমার ব্যক্তিত্ব একটু রাজবাড়ি, তাই সাহস করে কিছু বলতে পারিনি। ভেবেছিলাম হয়তো তুমি ভুল বুঝবে। আমি ভুল বুঝতাম না অনেক, আসলে আমিও ভয় পেতাম। ভাবতাম তুমি হয়তো শুধু একজন সাধারণ বন্ধু হিসেবেই দেখবে। তুমি আমার কাছে কখনোই সাধারণ কেউ ছিলে না সারা। তুমি ছিলে সেই প্রথম ঝলক যা আমার হৃদয়ে ভালোবাসার রং ধরিয়েছিল। অনেকের কথা শেষ না হতেই সারা আবেগে আপ্লুত হয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। অনেকও তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করলো।
ঝর্ণার শান্ত জলের ধারা যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। কিছুক্ষণ পর সারা যখন অনেকের আলিঙ্গন থেকে সরে দাঁড়ালো, তাদের দুজনের চোখে ছিল ভালোবাসার দ্যুতি। তাহলে এর মানে আমরা এখন? হ্যাঁ সারা, এর মানে আমরা এখন একে অপরের। ঝর্ণার ধারে প্রকৃতির মনোরম পরিবেশে রাগী আপর দুষ্টু মিষ্টি ভালোবাসা পূর্ণতা পেল। দুজনের হৃদয়ের অব্যক্ত কথা আজ স্পষ্ট হলো, আর তাদের ভালোবাসার নতুন এক সুন্দর যাত্রা শুরু হলো। ঝর্ণার ধারে ভালোবাসার সেই শুভ মুহূর্তের পর সন্ধ্যা নেমে আসে। পরন্ত আলোয় চারপাশের প্রকৃতি আরো মায়াবী হয়ে ওঠে। সারা আর অনিক একে অপরের হাত ধরে নীরবে হেঁটে চলে। তাদের হৃদয়ে তখন এক নতুন অনুভূতি, এক মিষ্টি আবেশ। ঝর্ণার জলধারা তখনও কলকল করে বয়ে চলেছে, যেন তাদের নবীন প্রেমের গান গাইছে। চারপাশে পাখির কিচির মিচির থেমে গেলেও প্রকৃতি শান্ত আরো গভীর করে তোলে। হাঁটতে হাঁটতে তারা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। অনেক সারার হাত ধরে তার দিকে ফেরে। সারা অনেকের চোখের দিকে তাকায়। আজকের সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সন্ধ্যাগুলোর মধ্যে একটা সারা। আমারও অনেক। এতদিন ধরে আমার হৃদয়ে যে অনুভূতি লুকিয়েছিল, আজ যেন তা মুক্তি পেল। অনেক আলতো করে সারার একগোছা চুল সরিয়ে তার কানের পাশে গুজে দেয়। বিশ্বাস করো, যখন প্রথম তোমাকে ক্লাসে দেখেছিলাম তখন থেকে আমার মনে একটা বিশেষ জায়গা তৈরি হয়ে গিয়েছিল তোমার জন্য। তোমার রাগ, তোমার দুষ্টুমি সবকিছুই আমার খুব অদ্ভুত লাগতো। আর তুমি ছিলে সেই শান্ত ভদ্র ছেলে যে সবসময় নিজের দুনিয়ায় থাকতো। ভাবিনি কখনো তোমার মনেও ঝড় উঠবে। ঝড় তো সেদিনই উঠেছিল, যেদিন তোমার রাগী চোখে সেই প্রথম চাহনি আমার হৃদয়ে আঘাত করেছিল। তবে ভয় ছিল, যদি সেই ঝড় তোমাকে দূরে সরিয়ে দেয়। সারা অনেকের হাত ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। এখন আর কোনো ভয় নেই অনেক। আমরা দুজন এখন এক পথের যাত্রী। অনেক সারার হাত ধরে তার ঠোঁটে আলতো করে একটি চুম্বন এঁকে দেয়। সন্ধ্যা আরো গভীর হয়। আকাশের তারারা ধীরে ধীরে তাদের আলো ছড়াতে শুরু করে। ঝর্ণার জলের মৃদু কলতান আর তাদের নীরব ভালোবাসার ভাষা, এই নিয়েই তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চলো এবার ফেরা যাক, অনেক রাত হয়ে গেছে। চলো, তবে এই সুন্দর সন্ধ্যাটা আমার হৃদয়ে সবসময় অমলিন হয়ে থাকবে। সারা অনেকের হাত ধরে তারা দুজনে আবার হাঁটা শুরু করে। পথের নীরবতা ভাঙে শুধু তাদের পায়ের শব্দে আর একে অপরের উষ্ণ হাতের স্পর্শে। দুদিন পরেই সারার জন্মদিন। সারা তার ভালোবাসার মানুষ অনেককে বিশেষ করে আমন্ত্রণ জানায় তাদের পারিবারিক অনুষ্ঠানে। এই শুনছো, আমার জন্মদিনের দিন কিন্তু তোমাকে আমার বাড়িতে আসতেই হবে। তুমি আমার স্পেশাল মানুষ, তোমার উপস্থিতি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোনো অজুহাত শুনবো না। অবশ্যই আসবো সারা, তোমার বিশেষ দিনে আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো। তুমি যখন বলছো তখন তো আর না করার কোনো উপায় নেই। অনেক দাওয়াত গ্রহণ করলেও তার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছিল। সে ইতিমধ্যেই সারার ঘনিষ্ঠ বান্ধবী মিলি আর নিধির সাথে গোপনে আলোচনা করেছে। সারা এসবের কিছুই জানতো না। সে তার জন্মদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অবশেষে এলো সেই বিশেষ দিন, সারার জন্মদিন। রাত 12টা বাজার কয়েক মিনিট আগে সারার ফোন বেজে উঠল। স্ক্রিনে মিলির নাম দেখে সারা একটু অবাক হলো। এত রাতে মিলির ফোন? হ্যালো মিলি, কি ব্যাপার? এত রাতে ফোন করেছিস? সব ঠিক আছে তো? সারা, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়। অনেকের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। মিলির কথা শুনে সারার পৃথিবী যেন মুহূর্তেই থমকে গেল। তার বুক ধড়াস করে উঠল, গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। কি বলছিস তুই? অ্যাক্সিডেন্ট? কখন? কোথায়? এই তো কিছুক্ষণ আগে, শহরের বাইরে। তুই প্লিজ তাড়াতাড়ি আয়, আমরা হাসপাতালে অপেক্ষা করছি। আর কোনো কথা বলতে পারলো না সারা। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখের জলে ঝাপসা দেখতে লাগলো চারিপাশ। কোনো মতে বিছানা থেকে নেমে সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে গেল। কোথায় কি হচ্ছে তার কিছুই বোধগম্য হচ্ছিল না। শুধু একটাই চিন্তা, অনেক বিপদে পড়েছে। দ্রুত পোশাক পরে সারা কাঁদতে কাঁদতে হাসপাতালের দিকে ছুটলো।
তার মনে হাজারটা খারাপ চিন্তা ভিড় করছিল। অনেকের কিছু হয়ে গেলে সে বাঁচবে না। হাসপাতালে পৌঁছে সারা রিসেপশনে অনেকের নাম বলতেই একজন নার্স তাকে একটি কেবিনের নাম্বার দেখিয়ে দিলেন। সারা দৌড়ে গিয়ে সেই কেবিনের দিকে গেল। দরজার কাছে গিয়ে সে থামলো। বুকের ভিতরটা তখনও ধুকপুক করছিল। ধীরে ধীরে দরজা খুলে সারা কেবিনের ভিতরে ঢুকলো। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অনিক, তুমি কোথায়? সারার কথা শেষ না হতেই হঠাৎ কেবিনের আলো জ্বলে উঠলো। আর সেই আলোয় সারা যা দেখলো তাতে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। পুরো কেবিন বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো। তার সকল বন্ধু বান্ধবী মিলি, নিধি এবং সুস্থ স্বাভাবিক অনিক হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। সকলে একসাথে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ সারা। হতভম্ব সারা প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর তার চোখ গেল অনিকের দিকে। রাগে তার মুখ লাল হয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সে সজোরে অনিকের গালে একটি থাপ্পড় বসিয়ে দিল। তারপর অনিককে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি তুমি এটা কি করে করেছিলে? একটু হলেই আমি মরে যেতাম। এমন মজা কি কেউ করে? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছিলাম। সারা তখনও কাঁদছিল, তার শরীর কাঁপছিল। অনেক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার চুলে হাত বুলিয়ে দেয়। সারা, আমি দুঃখিত। বিশ্বাস করো, আমার মনে খারাপ কিছু ছিল না। আমি শুধু তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমনটা করব না। অনেক বুঝতে পারছিল তার পরিকল্পনাটা হয়তো ঠিক হয়নি। সারার ভয় পাওয়া খুব করে তার কান্না দেখে তারও খারাপ লাগছিল। সে আলতো করে সারার চোখের জল মুছিয়ে দিতে লাগলো। অনেকের আলিঙ্গনে ধীরে ধীরে সারার কান্না থামে। তার রাগ কিছুটা কমে আসে, তবে ভয় আর উদ্বেগের রেশ তখনও তার চোখে মুখে লেগেছিল। তার বন্ধুরা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেয়। কি রে পাগলি, একটু বেশি ভয় পেয়েছিলি তাই না? আমরা ভাবিনি তুই এতটা ভেঙে পড়বি। আসলে অনেকের প্ল্যানটা একটু বেশি নাটকীয় হয়ে গিয়েছিল। সরি সারা। তোরা জানিস না আমার কেমন লাগছিল তখন। মনে হচ্ছিল যেন আমার পৃথিবী ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে। আমি সত্যি দুঃখিত সারা। আমার আর একটু ভেবে কাজ করা উচিত ছিল। আমি শুধু চেয়েছিলাম তোমার জন্মদিনটা একটু অন্যরকম হোক। অন্যরকম তো হলো, তবে এইভাবে হাসপাতালে জন্মদিন উদযাপন করব সেটা স্বপ্নেও ভাবিনি। ঘরের এক কোণে একটি ছোট্ট কেক রাখা ছিল। জন্মদিনের আলোয় ঝলমল করছিল সেটি। সারার বন্ধুরা এগিয়ে এসে তাকে কেক কাটার জন্য অনুরোধ করলো। অনিচ্ছা সত্ত্বেও সারা কেকের সামনে দাঁড়ালো। অনেক তার পাশে এসে দাঁড়ালো, হাতে একটি ছুরি। সকলে একসাথে গেয়ে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। সারা ধীরে ধীরে ছুরি দিয়ে কেক কাটলো। প্রথম টুকরো সে অনেককে খাইয়ে দিল, তারপর তার বন্ধুদের। কেক কাটার পর পরিবেশটা হালকা হলো। হাসাহাসি আর গল্পে ভরে উঠলো কেবিনের ছোট্ট পরিসর। এক ফাঁকে সারা অনেকের পাশে এসে দাঁড়ালো। তুমি না মাঝে মাঝে একদম বোকার মতো কাজ করো, তাই না? হয়তো করি, কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য খারাপ ছিল না। জানি, তবে পরের বার এমন ভয়ানক সারপ্রাইজ দেওয়ার আগে একটু ভেবে নিও, আমার হার্টের সমস্যা হতে পারতো। আর কখনো এমন হবে না, প্রমিস। ভালো। এখন বলো, এই হাসপাতালের কেবিনে জন্মদিন উদযাপন করার অনুভূতি কেমন? একটু অদ্ভুত, তবে তোমাদের সাথে থাকতে পেরে খারাপ লাগছে না। তবে হ্যাঁ, এর থেকে কোনো সুন্দর জায়গায় তোমার জন্মদিন পালন করলে আমার বেশি ভালো লাগতো। চিন্তা নেই দুলা ভাই, হাসপাতাল থেকে ছাড়া পেলে আমরা দারুণ একটা পার্টি দেব। একদম, সারার জন্মদিন আমরা জমিয়ে সেলিব্রেট করব। সেই রাতে হাসপাতালের কেবিনে সারার জন্মদিন উদযাপন করলো তার প্রিয় মানুষগুলো। অপ্রত্যাশিতভাবে শুরু হলেও ভালোবাসার উষ্ণতায় সেই রাতটি তাদের কাছে বিশেষ হয়ে রইল। সারা হয়তো কখনো ভাবেনি যে তার জন্মদিন এভাবে হাসপাতালে কাটবে, তবে তার পাশে থাকা ভালোবাসার মানুষগুলোর জন্য সেই মুহূর্তটিও স্মরণীয় হয়ে রইল। 7 বছর পর 7টি বছর যেন চোখের পলকেই কেটে গিয়েছে। আজ অনিক আর সারার ছোট্ট রাজকন্যা অরুণিমার 5তম জন্মদিন। এই 6 বছরে তাদের ভালোবাসা আরো গভীর হয়েছে। সময়ের সাথে সাথে তা আরো পরিণত আর মজবুত হয়েছে।
6 বছর আগেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। তাদের ছোট্ট পৃথিবী এখন অরুণিমাকে ঘিরেই আবর্তিত হয়। সকাল থেকেই বাড়িতে উৎসবের আমেজ, বেলুন, রঙিন কাগজ আর আলোয় মালায় সেজে উঠেছে তাদের ভালোবাসার নীড়। রান্নাঘরে সারাদিন ধরে নানা রকম মুখরোচক খাবারের সুবাস। অনেক আর সারা দুজনেই মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যস্ত। সারা অনেকের হাত ধরে, ভাবো তো, এই সেদিন অরুণিমাকে প্রথম কোলে নিয়েছিলাম, আর আজ সে 5 বছরের ছোট্ট পরী। সময় সত্যি উড়ে যায়, তাই না? আর আমাদের ভালোবাসা, সেটাও তো 7 বছর আগে সেই ঝর্ণার ধার থেকে আজ আরও কত গভীর, কত আপন। অরুণিমা আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার। একদম ঠিক বলেছ। ওর হাসিতেই আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। এখন চলো, দুষ্টুটা বোধহয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। ওর জন্য সারপ্রাইজগুলো রেডি করতে হবে। অনেক আর সারা অরুণিমার ঘরে যায়। ছোট্ট অরুণিমা তখনও ঘুমের ঘোরে, তার লম্বা চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে। সারা আলতো করে অরুণিমার মাথায় হাত বুলিয়ে বলে, এই ছোট্ট সোনা, ওঠো তো, দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। মা, বাবা, তোমরা কখন এলে? অরুণিমা চোখ কচলাতে কচলাতে কথাটি বলে। অনেক তখন অরুণিমাকে কোলে তুলে নেয়। আরে আমার লক্ষ্মী মেয়েটা, আজ যে তোমার জন্মদিন। সত্যি আমার জন্মদিন? ওয়াও, আমার অনেক গিফট আছে, তাই না? হ্যাঁ লক্ষ্মী সোনা, তোমার জন্য অনেক অনেক গিফট অপেক্ষা করছে, কিন্তু তার আগে চলো নিচে গিয়ে কেক কাটবো। কেক? চকলেট কেক? হ্যাঁ, একদম তোমার পছন্দের চকলেট কেক। আর অনেক বন্ধুরাও আসবে তোমার জন্মদিনে। অরুণিমা আনন্দে হাততালি দেয়। অনেক আর সারা মেয়েকে সাজিয়ে নিচে নিয়ে আসে। সেখানে তাদের আত্মীয় স্বজন এবং অরুণিমার ছোট্ট বন্ধুরা অপেক্ষা করছিল। কেক কাটার পর শুরু হয় হইচই আর আনন্দ। অরুণিমা তার বন্ধুদের সাথে হেসে খেলে বেড়ায়। নতুন খেলনা পেয়ে তার খুশির সীমা থাকে না। অনেক আর সারা একপাশে দাঁড়িয়ে মেয়েকে হাসতে দেখে তাদের চোখে মুখে তৃপ্তির আলো। রাতে যখন অরুণিমার বন্ধুরা চলে যায়, তখন অনেক আর সারা মেয়েকে নিয়ে তাদের বেডরুমে আসে। সারা অরুণিমাকে জড়িয়ে ধরে বলে, আজ তোমার জন্মদিনটা কেমন কাটলো আমার সোনা? খুব ভালো মা, আমার সব বন্ধুরা এসেছিল আর আমি অনেক গিফট পেয়েছি। তোমরা পৃথিবীর সেরা বাবা মা। আর তুমি আমাদের সবচেয়ে মিষ্টি আর লক্ষ্মী মেয়ে। মা, একটা গল্প বলবে? অবশ্যই বলবো। কোন গল্প শুনতে চাও? সেই রাগী আপু আর দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা। অনেক আর সারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের ছোট্ট মেয়ে তাদের ভালোবাসার গল্প শুনতে চায়। অনেক মেয়েকে সেই মিষ্টি প্রেমের কাহিনী শোনাতে শুরু করে, যেখানে রাগ আর দুষ্টুমির মাঝে লুকিয়ে ছিল গভীর ভালোবাসা। আর সেই ভালোবাসার ফসল তাদের ছোট্ট অরুণিমা, যে তাদের জীবনকে আরো সুন্দর আর পরিপূর্ণ করে তুলেছে। তাদের ভালোবাসার গল্প চলতেই থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। সময়ের স্রোতে রাগী আপু, সারা আর দুষ্টু মিষ্টি অনেকের ভালোবাসার গল্প আজ এক নতুন রূপ পেয়েছে। সেই ঝর্ণার ধারে তাদের প্রথম স্বীকারোক্তি, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে তাদের ভালোবাসার বন্ধন আজ আরো দৃঢ়। তাদের ছোট্ট রাজকন্যা অরুণিমা তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতীক, যে তাদের জীবনকে পূর্ণতা দিয়েছে। এই গল্পের প্রতিটি বাঁকে আমরা দেখেছি ভালোবাসা কোনো বাধা ধরা নিয়মের অধীনে চলে না। রাগের আড়ালে যেমন লুকিয়ে থাকতে পারে গভীর প্রেম, তেমনি আপাত শান্ত স্বভাবের মানুষও বাঁধ ভাঙা আবেগ ধারণ করতে পারে। সারা আর অনেকের জুটি আমাদের শিখিয়েছে ভালোবাসার প্রকাশ ভিন্ন হতে পারে, তবে হৃদয়ের টান আসল। গল্প থেকে আমরা আরো শিখতে পারি ভালোবাসায় বিশ্বাস আর বোঝাপড়া অপরিহার্য। অনেকের অকপট স্বীকারোক্তি যেমন সারার দ্বিধা ভেঙেছিল, তেমনি সারার ভালোবাসার প্রকাশ অনেকের মনে সাহস জুগিয়েছিল। একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস তাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করেছে। সবশেষে রাগী আপু আর দুষ্টু মিষ্টি ভালোবাসার এই কাহিনী আমাদের মনে আশার সঞ্চার করে। ভালোবাসা সত্যিই সব অসম্ভবকে সম্ভব করতে পারে। যদি দুটি হৃদয় একে অপরের জন্য ব্যাকুল হয়, তাদের জীবনের এই সুন্দর পরিণতি আমাদের বিশ্বাস যোগায় ভালোবাসার জয় সর্বদা অবশ্যম্ভাবী।
গল্প থেকে পাওয়া শিক্ষা, ভালোবাসা প্রকাশের ভাষা ভিন্ন হতে পারে। রাগী সারার দুষ্টুমি আর অনেকের শান্ত স্বভাব, দুজনের ভালোবাসার প্রকাশ ছিল আলাদা, কিন্তু তাদের হৃদয়ের টান ছিল গভীর। বিশ্বাস ও বোঝাপড়া সম্পর্কের ভিত্তি। একে অপরের প্রতি বিশ্বাস রাখা এবং পরিস্থিতি বোঝা একটি সুস্থ সম্পর্কের জন্য জরুরি। অকপট স্বীকারোক্তি দূরত্ব কমায়। মনের কথা খুলে বলা ভালোবাসার পথে অনেক বাধা দূর করে দেয়। অনেকের স্বীকারোক্তি তাদের সম্পর্ককে নতুন পথে চালিত করেছিল। ভালোবাসা সময়ের সাথে আরো গভীর হয়। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হলো সত্যিকারের ভালোবাসা। সারা আর অনেকের 6 বছরের পথ চলা তার প্রমাণ। পরিবারের সমর্থন ভালোবাসাকে পূর্ণতা দেয়। ছোট ছোট মুহূর্ত মূল্যবান। সাধারণ দিনের হাসি, ঠাট্টা বা বিশেষ মুহূর্তের উদযাপন সবকিছুই ভালোবাসার স্মৃতি হিসেবে মূল্যবান।